আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। রাজনৈতিক কার্যক্রম বন্ধ করলেই কোনো দলের রাজনীতি নিষিদ্ধ হয় না, বরং ভেতরে ভেতরে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। চাপ সামলাতে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে বলে মনে করেন তারা। এমন নিষিদ্ধের রাজনীতি আসন্ন নির্বাচনের প্রতিপক্ষের লাভ হলেও চিরতরে বিলুপ্ত সম্ভব নয় বলেও মন্তব্য করেন লেখক গবেষক মহিউদ্দিন আহমেদ। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন সময়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি করে আসছে। সবশেষ ৮ মে রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেয় জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন। পরে ১০ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজনৈতিক দল নিষিদ্ধের এমন রীতি বাংলাদেশে নতুন নয় বলে জানান রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ। এটা বাংলাদেশে এটা নতুন না, বরাবরই হয়েছে, যে কখনো ঘরোয়া রাজনীতি, কখনো প্রকাশ্য রাজনীতি, সামরিক কর্তৃপক্ষে যখন যেটা অনুমোদন দিত সেটা হতো। প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব স্বাভাবিক ঘটনা, এজন্য নিষিদ্ধ করার চেয়ে রাজনৈতিকভাবে মোকাবেলা জরুরি বলে মনে করেন অধ্যাপক আব্দুল লতিফ। রাজনৈতিকভাবেই মোকাবেলা করা উচিত। আমি বলেছি যে আপনি জনতার কাছে যান, জনতা বলুক আমরা তোমাকে চাই না। নির্বাচন আছে, জনসভা আছে, সংবাদপত্র আছে, পাবলিক অপিনিয়ন আছে, এমনি নিষিদ্ধ আছে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে নিষিদ্ধ, কিন্তু আইনানুগভাবেও নিষিদ্ধ দেখতে চাই। সেটা জনগণের ইচ্ছার কারণে, সরকারের পক্ষে জনগণের ইচ্ছার কাছে আর কিছু তো বাকি নেই। নিষিদ্ধ দল ভেতরে ভেতরে কার্যক্রম চালিয়ে আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে মনে করেন এই দুই বিশ্লেষক। অভ্যুত্থানকারীরা, অভ্যুত্থানের অংশীদাররা নিশ্চিত হয়েছে, লাভবান হয়েছে। তবে একটি বিপদও আছে। বিপদ আছে এই যে নিষিদ্ধ করলেই তো নিষিদ্ধ হয় না। তাদের মধ্যে যত কথা আছে বলুক, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু নিষিদ্ধ করা সিদ্ধ নয়। নিষিদ্ধ হলেই যে একেবারে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে এমন তো কোনো কথা না। প্রত্যেকটা দলের পেছনে তো একটা ডক্ট্রিন কাজ করে, সেই ডক্ট্রিন অনুযায়ী যারা চলে তারা তো নিষিদ্ধ হলেও তারা তো তাদের ডক্ট্রিন তো আর থাকে না, সেটা থাকে। এখন অনলাইনে আওয়ামী লীগ কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। আওয়ামী লীগের ফেসবুক পেজ সহ সাইবার স্পেসে দলটির কার্যক্রম বন্ধে পদক্ষেপ নেবে বিটিআরসি। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। ৮ মাস পেরিয়ে গেলেও ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ৬০৬টি হত্যা মামলার কোনোটির তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। ডিএমপির মুখপাত্র বলেছেন, কয়েকটি মামলার কাজ অনেকটাই এগিয়েছে, কিছুদিনের মধ্যে আদালতে প্রতিবেদন দেওয়া হবে। মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন বলেন, জুলাই আগস্টের মামলাগুলোর ব্যাপারে জনসাধারণকে বিস্তারিত জানানো উচিত। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় নির্বিচারে মানুষ হত্যা করে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার। পরে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার গঠনের পর হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানা ও আদালতে হত্যা মামলা হতে থাকে। ঢাকার ৫০টি থানার মধ্যে মোট ৩৮৮টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি মামলা দায়ের হয় যাত্রাবাড়ি থানায় ১১২টি, মোহাম্মদপুর থানায় ১৩টি, মিরপুর থানায় ১৬টি, ধানমন্ডি থানায় ৯টি, শাহবাগ থানায় ৮টি, ওয়ারী থানায় 5টি, চকবাজার থানায় 6টি, উত্তরা পশ্চিম থানায় 12টি ও উত্তরা পূর্ব থানায় 8টি মামলা হয়েছে। চট্টগ্রাম বিভাগে 24টি, রাজশাহী বিভাগে 12টি, খুলনা বিভাগে 9টি, ময়মনসিংহে 8টি, রংপুরে 7টি, সিলেটে 5টি ও বরিশালে 6টি মামলা দায়ের হয়। ওইসব মামলার এজাহারে শেখ হাসিনাকে জুলাই ও আগস্ট আন্দোলনে ছাত্র জনতার হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি করা হয়েছে। এসব মামলার কোনোটিরই মাঠ পর্যায়ের তদন্ত শেষ হয়নি। এটিকে তদন্তের ধীরগতি বলতে নারাজ পুলিশ। সবগুলো প্রক্রিয়া অনুসরণ করে, সবগুলো ধাপ অনুসরণ করে মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল করা হয়ে থাকে। কিছু মামলা অনেক দূর এগিয়েছি এবং আশা করি অল্প সময়ের ভিতরে কিছু মামলার পুলিশের প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করা হবে। এসব মামলার বাদী হয়েছেন ভিকটিমের পাশাপাশি সংক্ষুব্ধ অনেকে। আইনজীবী ও মানবাধিকার কর্মী সারা হোসেন মনে করেন, মামলাগুলো দেখভালের জন্য নির্দিষ্ট কাউকে দায়িত্ব দেওয়া উচিত।
যাচাই বাছাই প্রক্রিয়াটা কত দূর এবং এই মামলাগুলোর আসলে শেষ পরিণতি কি হবে এটা নিয়ে যদি কিছু ধারণাও পাওয়া যেত তাহলে সবাই বুঝতে পারতো যে আমরা বিচার তদন্ত শেষ হওয়ার দিকে এগোচ্ছি কিনা, বিচার প্রক্রিয়া শুরু হবে কিনা, কারণ বিচার অবশ্যই হওয়া উচিত। মামলাগুলোর যৌক্তিক সুরাহা হওয়া দরকার বলেও মন্তব্য করেন এই আইনজীবী। সার্বিকভাবে সরকারের অবস্থানটা কি সেটা জানতে পারলে খুব ভালো হতো। দীপন দেওয়ান, RTV, ঢাকা। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার প্রতিবেদন প্রস্তুত হয়েছে। এই মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও তদন্ত শেষ হয়েছে। সংশ্লিষ্ট তদন্ত রিপোর্ট আজ চিফ প্রসিকিউটরের কাছে জমা দেওয়া হবে। তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার প্রধান নির্দেশদাতা হিসেবে যুক্ত করা হয়েছে শেখ হাসিনার নাম। এছাড়াও তার বিরুদ্ধে হত্যা নির্দেশ দেওয়ার অডিও ক্লিপও প্রমাণ হিসেবে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। তদন্ত রিপোর্ট দাখিল হওয়ার পর আনুষ্ঠানিকভাবে তাদের বিরুদ্ধে বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী GM মাহমুদ। মাহমুদ, জানাবেন কখন নাগাদ শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্রতিবেদন জমা দেওয়া হতে পারে, আর এই মামলার প্রতিবেদন সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছে আছে কিনা? সাথী, গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত প্রতিবেদন এটি কিন্তু আজই জমা দেওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এটি প্রসিকিউশনের কাছে জমা দিবেন। তবে ঠিক কখন নাগাদ জমা দিবেন এমন সুনির্দিষ্ট সময় আমরা পাইনি। তবে আজই যে জমা দিবেন এমনটা আমরা জেনেছি। এবং দুপুর 1টায় চিফ প্রসিকিউটর তিনি কিন্তু তার কার্যালয়ে এই তদন্ত প্রতিবেদন সম্বন্ধে কথা বলবেন এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি। একই সাথে জানিয়ে রাখি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কিন্তু চিফ প্রসিকিউটরের কাছে এই তদন্ত প্রতিবেদন জমা দিলে এটি কিন্তু আবার চিফ প্রসিকিউশন যাচাই বাছাই করবে। এরপরে কিন্তু এটি আনুষ্ঠানিকভাবে ফর্মাল চার্জ আকারে কিন্তু এটি দাখিল করে এরপরই আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। অর্থাৎ তদন্ত প্রতিবেদন দাখিল করলে এরপরও কিন্তু আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হতে কিছুটা সময় লাগবে এমন নিয়ম কিন্তু রয়েছে। তবে আমরা আশা করছি দুপুরের মধ্যেই তদন্ত প্রতিবেদন হয়তো দাখিল করবেন প্রসিকিউশনের কাছে এবং এ বিষয়ে হয়তো তিনি দুপুর 1টায় কথা বলবেন এমনটি জানিয়েছেন। ইতিমধ্যে জানিয়ে রেখে যে চানখারপুল হত্যাকাণ্ডের দায়ে কিন্তু সিনিয়র পুলিশ অফিসারদের বিরুদ্ধে যে তদন্ত রিপোর্ট সেটি কিন্তু এই প্রসিকিউশনের কাছে দাখিল করা হয়েছে। প্রসিকিউশন এখন সেটি যাচাই বাছাই করছে। এখনও কিন্তু সেটির ফর্মাল চার্জ গঠিত হয়নি, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে বিচার কাজ কিন্তু ওটারও শুরু হয়নি। এদিকে আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত এই দলটির সামগ্রিক কার্যক্রম কিন্তু নিষিদ্ধর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সাথে কিন্তু এমন নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন কিংবা তার সমর্থকদের কিন্তু শাস্তি দিতে পারবে এমন বিধান কিন্তু আনা হয়েছে। অর্থাৎ আজ যদি এই গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত প্রতিবেদন এটি যদি দাখিল করা হয় তো এরপর এটি যাচাই বাছাই করবে, এরপরে কিন্তু আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু বিচার কাজ শুরু হবে। একই সাথে এই মামলায় কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং কিন্তু একই সাথে সাবেক আইজিপিও রয়েছে। তো সেই আমরা আশা করছি যে দুপুরের মধ্যেই এই তদন্ত প্রতিবেদন দাখিল হবে এবং আমরা চিফ প্রসিকিউটরের কাছ থেকে আসলে এটার সর্বশেষ আপডেট জানতে পারবো। তো এই ছিল সাথী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ আপডেট। ধন্যবাদ আপনাকে। রাখাইনকে করিডোর দিলে নিরাপত্তার ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ, তাই আরও সতর্ক সিদ্ধান্ত নেওয়ার তাগিদ কূটনীতিবিদ ও নিরাপত্তা বিশ্লেষকদের। দেশের স্বার্থে মিয়ানমার জান্তা সরকার বা আরাকান আর্মি কারো পক্ষই নেওয়া উচিত হবে না বলেও জানান তারা। তাই সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে মানবিক করিডোর নিয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত বলে জানান তারা। জহিরুল ইসলাম খানের ক্যামেরায় আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। মানবিক করিডোর বর্তমান সময়ে দেশের সবচেয়ে বেশি আলোচিত ইস্যু। বাংলাদেশ হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে এই করিডোর নিয়ে হচ্ছে নানা জলঘোলা।
রাখাইন রাজ্যে ত্রাণ সহায়তা পৌঁছাতে বাংলাদেশ হয়ে মানবিক সহায়তা পাঠানোর জন্য জাতিসংঘের এমন প্রস্তাবে সরকারের নীতিগত সিদ্ধান্তের পর চলছে আলোচনা সমালোচনা। তবে ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় আর্মেনিয়া, আজারবাইজান, বসনিয়া হার্জেগোভিনা, কঙ্গো অথবা সিরিয়া কোথাও মানবিক করিডোরের বাস্তবায়ন সফল হয়নি। সর্বশেষ ইউক্রেন রাশিয়াতে জাতিসংঘ প্রস্তাবিত মানবিক করিডোরের প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে। তাই বাংলাদেশ হয়ে রাখাইনে মানবিক করিডোর কতটুকু ফলপ্রসূ ও দেশের স্বার্থ রক্ষা হবে তা নিয়ে রয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। এ ব্যাপারে ভূরাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল ও সাবেক কূটনীতিবিদ মোহাম্মদ সাইফুল্লাহ জানান, মিয়ানমার সরকার ও আরাকান আর্মি উভয়ের সমর্থন ছাড়া করিডোর কার্যক্রম ঝুঁকিপূর্ণ হবে। আরাকান আর্মি এবং ওদের সরকারের সাথে জাতিসংঘের পূজা পড়া, যদি এটা হয় তাহলে এটা সম্ভাবনা আছে। যদি জান্তা সরকার বা আরাকান আর্মি কোনো একটা পক্ষ যদি এই করিডোর দিতে সম্মত না হয় বা বাংলাদেশেরকে আহ্বান না জানায়, বাংলাদেশের ব্যাপারে ইতিবাচক মতামত না জানায়, তাহলে সেখানে কিছুটা হলে ঝুঁকি থাকবে। রোহিঙ্গা প্রত্যাবাসন সংকটে জানিয়ে বিশ্লেষকরা জানান, দেশের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে করিডোর বিষয়ে এগোতে হবে সরকারকে। এটা যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু এই যে বিরোধিতা, অহেতুক বিরোধিতা বা যৌক্তিক বিরোধিতা, এটা হবেই। সুতরাং রাজনৈতিক দলগুলোর ডেকে মতামত নিতে হবে। পঞ্চায়েত দল যদি বলে যে আমরা এই আমরা চাই, এটা যদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেয় তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সিদ্ধান্ত নিতে খুব সহায়ক হবে। চট্টগ্রাম হিল ট্রাক রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেদি হাসান পলাশ জানান, অন্য দেশের সীমান্ত হয়ে মানবিক করিডোর স্থাপন সহজ হওয়া সত্ত্বেও বাংলাদেশ হয়ে কেন প্রস্তাব, এটি চিন্তার বিষয় বলে দাবি করেন তিনি। রোহিঙ্গা ইস্যু নিয়ে আরাকান আর্মির একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েছে, কাজে এখানে ঝুঁকিটা অনেক বেশি। আমরা বা জাতিসংঘ সেই সমস্ত যেখানে বেটার অপশন আছে সেই বেটার অপশনগুলো বিবেচনা না করে কেন বাংলাদেশকে ফোর্স করছে? মিয়ানমারের এই অঞ্চলটি মাদক, অস্ত্র, নারী ও শিশু পাচার কেন্দ্র হিসেবে পরিচিত। করিডোর দিলে মাদক বা অবৈধ অস্ত্র প্রবেশের আশঙ্কা থেকে যায় বলেও জানান সিএসটি চেয়ারম্যান। একদিকে রোহিঙ্গা প্রত্যাবাসন, অন্যদিকে মানবিক করিডোর ব্যবস্থা নিয়ে বাংলাদেশ এক জটিল সমীকরণের মধ্যে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের সমস্যা থেকে উত্তরণের জন্য বিচক্ষণতার পরিচয়ের পাশাপাশি বাংলাদেশকে সুদৃঢ়ভাবে সিদ্ধান্ত নিতে হবে এই করিডোর নিয়ে। তা না হলে দেশ এক সংকটময় পরিস্থিতির মধ্যে যাবে বলে মনে করছেন তারা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। গেল কয়েকদিন থেকে চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র থেকে অতি তীব্র তাপদাহ। টানা 4 দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। গতকালও এ জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল 34%। প্রখর তাপ আর ভ্যাপসা গরমে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। জীবিকার তাগিদে তীব্র রোদে পুড়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষকে। আবহাওয়া বার্তায় বলা হয়েছে এ তাপমাত্রা আরও বাড়তে পারে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান সোহাগ। জহির, টানা 4 দিন ধরেই তো চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। আজ তাপমাত্রা কেমন দেখতে পাচ্ছেন, আর এই সর্বোচ্চ তাপমাত্রার কারণে সেখানকার জনজীবনের প্রভাব কেমন দেখতে পাচ্ছেন? সাথী সংবাদে দর্শকদের আপনি যেমনটি জানাচ্ছিলেন, আসলে সকাল থেকে কিন্তু আজকের কথা যদি বলে, সকাল থেকে কিন্তু সূর্য চোখ রাঙাচ্ছে। সকাল থেকে উত্তপ্ত হতে শুরু করেছে চুয়াডাঙ্গার জনপদ। আমরা দেখেছি টানা 4 দিন কিন্তু দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গা জেলায়। গতকাল আবহাওয়া অফিস থেকে যে বার্তা দেওয়া হয়েছে সেটি হচ্ছে গতকাল 41.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 34%। এর আগের দিন কিন্তু 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে, অর্থাৎ ওইটি ছিল এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এই তীব্র তাপদাহের কারণে কিন্তু আমরা দেখেছি যারা খেটে খাওয়া মানুষ, বিশেষ করে রিক্সাওয়ালা, ভ্যান চালক এবং যারা ইজি বাইক চালক আছেন, তাদের সাথে আমার কথা হয়েছে সকালে। তারা যেটা জানিয়েছেন যে তারা সকাল থেকে কোনো যাত্রী পাচ্ছেন না এবং কাজে বের হয়েও কিন্তু তাদের কোনো স্বস্তি নেই। স্বস্তির আশায় তারা কিন্তু গাছের ছায়ার নিচে আশ্রয় দিচ্ছেন, সেখানেও স্বস্তি মিলছে না গরম ভাবসা গরমের কারণে। আর কৃষকরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন, যারা ধান কাটছেন, ধান কাটা নিয়ে তারা বেশি বিপাকে পড়েছেন।
ধান কাটার সময় কিন্তু তারা তীব্র গরমের কারণে কিন্তু ধান কাটতে পারছেন না বলে তারা জানিয়েছেন। একটু বিশ্রাম নিয়ে তারা একটু পর পরে তারা তাদের কার্যক্রম চালাচ্ছেন বলে জানিয়েছে। আর এই অবস্থা কিন্তু আরো কয়েকদিন থাকতে পারে বলে আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এই তীব্র গরমের কারণে যারা ফুটপাতে পথচারী আছেন তারা কিন্তু তাদের সংখ্যা কিন্তু কমে গিয়েছে, বিশেষ করে যে কোলাহলপূর্ণ জায়গা এবং যে জনবহুল জায়গা সেগুলো কিন্তু চলাচল সীমিত হয়ে গেছে। তারা একটু স্বস্তির রাস্তার পাশে যে কমল পানীয়, সে পানীয় নোংরা পানীয় কিন্তু তারা পান করছেন, অস্বাস্থ্যকর যে পানীয় সেই পানীয় কিন্তু তারা পান করছেন। এক্ষেত্রে চিকিৎসকরা কিন্তু বারবার সতর্ক করছেন, এক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। আর শিশু বয়স্কদের ক্ষেত্রে চিকিৎসকরা একটু সতর্ক থাকার জন্য বারবার তাগাদা দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। এবারে ভারত পাকিস্তান প্রসঙ্গ। ভারত পাকিস্তানের 4 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে কাশ্মীরের জনজীবন। খুলে দেওয়া হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দরগুলো। তবে সীমান্তবর্তী গ্রামগুলো মানুষদের মধ্যে এখনও কাটছে না আতঙ্ক। রোববার ভারতের কাশ্মীর প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানায়, অনেক অবিস্ফোরিত বোমা রয়ে যাওয়ায় ফ্রন্টলাইনে গ্রামের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হচ্ছে। একই চিত্র পাকিস্তানের গ্রামগুলোতেও। সোমবার বেলা 12টা পর্যন্ত সেখানের সীমান্তবর্তী গ্রামগুলো বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে রোববার এক সংবাদ সম্মেলনে 5 জন সেনার নিহতের দাবি করা হলেও রাফাল যুদ্ধ বিমান ভূপাতিতের বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 87 ঘন্টার সংঘাতে দুদেশের প্রতি ঘন্টায় $100 কোটি ব্যয় হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে CNN। দিনাজপুরে বিরামপুরে ওষুধ কিনে বাড়ি ফেরার সময় বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তামিম হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় তার সাথে থাকা 3.5 বছর বয়সী ছেলে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বিকেলে বিরামপুর পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের বসুন্ধরা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর তাজরুল ইসলাম। এদিকে দিনাজপুরে কাহারোল উপজেলার কাশীপুর ইটভাটার সামনে রোববার দিবাগত রাতে একটি বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে 2 জন নিহত এবং আহত হয়েছে 1 জন। নিহত 2 জন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার আরিফুল ইসলাম এবং অপরজন সাইদুল ইসলাম। আহত ব্যক্তির নাম ফিরজুল ইসলাম। তাকে দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাহারোল থানার ওসি রুহুল আমিন ঘটনাস্থলে 2 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।